21শে জুলাই সোমবার। মাইলস্টোন স্কুল তখন ছুটি হয়েছে কি হয়নি। প্লে গ্রুপ থেকে ক্লাস 7-8 পর্যন্ত বাচ্চারা বসে আছে, কেউ বাড়ি ফিরবে বলে, কারো ছিল শাস্তিতে বসার অপেক্ষা, আর কেউ অপেক্ষায় ছিল কোচিং সেন্টারে যাবার। সেই সময় FT-7 BGI বলে একটা যুদ্ধ বিমান স্কুলের ওপর আছড়ে পড়ে, শিশুদের ওপর নেমে আসে অবর্ণনীয় এক দুঃস্বপ্ন। শিশুদের জন্য, বাবা মায়ের জন্য, পুরো বাংলাদেশের জন্য আসে ভয়াবহ এক দুর্যোগ। তখনই আমরা দেখতে পাই কিছু শিশু মারা গেছে। একটি শিশু তার পুড়ে যাওয়া গলে যাওয়া দেহ নিয়ে নিজেই হেঁটে হেঁটে বের হয়ে আসছে, কোথায় যাবে জানে না, কার কাছে যাবে জানে না সেটাও। একই দিনে ISPR একটা বিবৃতি আমাদেরকে দেয়। সেই বিবৃতিতে বলা হয় উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়, যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে, এবং সেই বিমান কি করে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে দুর্ঘটনায় আক্রান্ত হয় তার একটা বর্ণনা। এখন সেই বিমানে যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা আর কি হয়েছিল সেটাকে আসলে এত দ্রুত বলা সম্ভব? আসলে কি হয়েছিল সেটা বোঝার জন্য বিমান বাহিনীর দায়িত্ব ছিল অপেক্ষা করা। সেটা না করে, সেটা কোনো একটা পূর্ণ তদন্ত না করে একটা ঘোষণা তারা দিয়ে দিল। এই যে কোন রকম তদন্ত না করে একটা রায় দিয়ে ফেলা, এটা কিন্তু দায় অস্বীকারের প্রধান ধাপ। তারপর মাইলস্টোনের শিক্ষার্থী বলুন, গণমাধ্যম কর্মী বলুন, সবার কাছ থেকে একইভাবে আমরা একটা অভিযোগ আজকে পর্যন্ত শুনে এসেছি। অনেকেই এখন আর অভিযোগ করছেন না, কারণ আমরা শুনতে পেরেছি সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের চাপ আছে। কিন্তু যে অভিযোগটা আমরা বারবার শুনেছি তা হলো সংবাদ সংগ্রহ হয়ে অথবা কতজন মারা গেছে সেই বিষয়ে তথ্য গোপন করার একটা প্রবণতা। আমরা ছবি দেখেছি, ভিডিও দেখেছি যে সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। ATN বাংলার একজন সাংবাদিক, যার নাম সম্ভবত আলী আসগর, তিনি বলেছেন তিনি রানা প্লাজা সহ অন্যান্য অনেক বড় বড় দুর্ঘটনা কভার করেছেন, কিন্তু এত বাধার সম্মুখীন তিনি আর কোথাও হননি। এখন এত বড় একটা দুর্ঘটনা, এত ভয়াবহ একটা ঘটনা, আমাদের শিশুদেরকে হ্যামিলনের বংশীবাদকের মতো কেউ এসে তাদেরকে নিয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। সেই খবর সংগ্রহ করতে দেয়া হবে না কেন? কেন এখানে এত ঢাকঢাক গুড়গুড়? সামরিক বাহিনীর লোকজন সাংবাদিকদের ওপর এত খড়গহস্ত হয়ে উঠলেন কেন? কারণ একটাই হতে পারে, সেখানে এমন কোনো খবরের উপাদান ছিল যা প্রকাশ পেলে বিমান বাহিনী বা সামরিক বাহিনীর জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। একই ঘটনা আমরা দেখেছি শিক্ষার্থীদের সাথে সামরিক বাহিনীর ব্যবহারে। 21 তারিখ এই দুর্ঘটনা ঘটার পর থেকে শিক্ষার্থীরা বারবার বলছে লাশ লুকানো হচ্ছে, লাশের সংখ্যা কমিয়ে বলা হচ্ছে। কারণ হিসেবে তারা বলছে তাদের চোখের সামনে অনেক বেশি মৃতদেহ হেলিকপ্টারে তোলা হয়েছে, অনেক বেশি মৃতদেহ ভেতরে রয়ে গেছে। একজন রাজমিস্ত্রি যিনি মাইলস্টোন স্কুলে অনেকবার কাজ করেছেন, তিনি বলেছেন তাকে আনা হয়েছিল গ্রিল কাটার জন্য। তিনি গ্রিল কেটে দেখতে পেরেছেন শিশুরা যেই অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই পুড়ে অঙ্গার হয়ে গেছে। এখন দেখুন এই অভিযোগগুলো কেন আসছে সেটা জানা যেরকম গুরুত্বপূর্ণ, একই রকম বা ওই অবস্থায় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল বুঝতে পারা এই অভিযোগটা করছে কারা। করছেন খুব অল্প বয়সী স্কুলে পড়া, কলেজে পড়া শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা। তারা দেখেছেন তাদের চোখের সামনে তাদের ভাই বোন, তাদের সন্তান, তাদের সতীর্থদের পোড়া মৃতদেহ। তারা দেখেছেন একটি শিশুর পুড়ে গলে যাওয়া অবস্থায় হেঁটে আসা। তারা প্রত্যক্ষদর্শী হয়েছেন পিতামাতার আসমান জমিন বিদীর্ণ করা কান্না। সেই অবস্থায় তাদের আর কি করার কথা ছিল? তারা অভিযোগ করবেন, বারবার অভিযোগ করবেন, সেটাই তো স্বাভাবিক হবার কথা। এরকম অবস্থায় আমাদের সামরিক বাহিনী, আমাদের সরকার আসলে কি করলো? অনেক কিছু করলো, কোনোটাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, কোনোটাই তাদেরকে তাদের দেখানোর জন্য নয় যে তারা আসলে তাদের পাশে আছেন। এমন একটা সময়ে যেটা হয়, সামরিক বাহিনী ভিড় নিয়ন্ত্রণের নাম করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন, যে শুধু তা না, তাদের কাছ থেকে শারীরিক আঘাতের শিকার হন কলেজের প্রিন্সিপালও। ISPR থেকে এই ঘটনার উত্তরে কি বলা হলো?
উদ্ধার কার্যক্রম চলাকালীন বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে একদল উৎসুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে। এখানেই সেনাবাহিনীর সংবেদনশীলতা দেখানোর যে অভাব সেটা শেষ না। এই প্রসঙ্গে আমরা একটু পরে আসবো। সেনাবাহিনী, সামরিক বাহিনী সবচেয়ে বাজে, সবচেয়ে অসংবেদনশীল কাজ যেটা করে সেটা হলো নিহত বৈমানিক তৌকির ইসলামের বিশাল আড়ম্বরপূর্ণ জানাজার ব্যবস্থা। এখন এই বিমান দুর্ঘটনায় তৌকির দায়ী না নির্দোষ সেটা যথেষ্ট পরিমাণে যাচাই করার মতো বিশেষায়িত জ্ঞান আমার নেই। তিনিও কারো সন্তান, তিনিও কারো পিতা, তিনিও কারো স্বামী। এখন বিমান বাহিনী বারবার বলে এসেছে তিনি নাকি ভূপতিত করার আগে বিমানকে লোকালয় বর্জিত স্থানে নিয়ে যাবার সর্বোচ্চ চেষ্টা করেছেন। হতেও পারে, আমি জানি না, কিন্তু যে কোনো ভাবেই হোক এতগুলো বাচ্চা, আজ পর্যন্ত শিশু সহ ৩৫ জন মানুষ মারা গেছেন। এই মানুষগুলো প্রাণহানির সাথে তৌকিরের নাম জড়িয়ে গেছে। তাকে কি করা হলো? তাকে ৩ বাহিনীর প্রধান মিলে গার্ড অফ অনার দেয়া হলো এবং তাকে কবর দেয়া হলো রাষ্ট্রীয় মর্যাদায়। আমরা জানি এরই মধ্যে কতগুলো শিশুর লাশ কবর দেওয়া হয়েছে। কোন রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে তারা? পুরো বাংলাদেশ জুড়ে কান্না আর আহাজারি। শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন শিক্ষক মাহরিন এবং মাসুকা। সেদিন পর্যন্ত তাদের নামে কিছুই করা হয়নি। কেন? তারা ব্লাডি সিভিলিয়ান বলে? জীবনের মূল্য শুধু সামরিক বাহিনীর সদস্যদের আছে, তাই না? তারপরেও আমি যদি ধরেই নেই সামরিক বাহিনীর বড় কর্তারা তাদের সদস্যদের বিষয়ে এমন করতেই পারেন, আপনারা কেউ আমাকে বুঝিয়ে বলুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কেন সেখানে ছিলেন? পরের বার যদি কোনো বাস ট্রাক চালক এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে এতগুলো মানুষের মৃত্যুর সাথে তাদের নাম জড়িয়ে ফেলেন এবং বাস ট্রাক মালিক সমিতি সেই চালকের জন্য একটি বিশাল বড় শেষকৃত্যের আয়োজন করেন, সেখানে জাহাঙ্গীর আলম যাবেন কি? সম্ভবত যাবেন না, কারণ তারা আসলে সমাজের উঁচু তলার মানুষ না। তাদেরকে যে কোনো দুর্ঘটনায় সরাসরি দায়ী করে ফেলা খুব সহজ। একই দিনে 14 বছর বয়সী সামিউলের লাশ নিয়ে যাওয়া হয় বরিশালের মেহেন্দিগঞ্জে। সামিউলের পরিবার থেকে অভিযোগ করা হয় লাশ আনার জন্য সরকারের সামান্যতম সহযোগিতাও পাননি তারা। এই পুরো ঘটনাটায় না আমার বারবার জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের খুব বিখ্যাত একটা কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, সব প্রাণী সমান, কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান। স্বরাষ্ট্র উপদেষ্টা আর সামরিক বাহিনী আমাদের সেই কথাই আরেকবার মনে করিয়ে দিলেন। সামরিক বাহিনীর বিভিন্ন কৃতকর্ম এখানেই শেষ না, আমি এখানে আসছি, কিন্তু আমি একটু সরকারে যেতে চাই। এই রাজাকার সরকারের কাছে আমাদের প্রাণের না কোনো মূল্য নেই, এর থেকে অনেক বেশি মূল্য আছে ডিপ স্টেটের একটা আদেশের, আছে ব্যবসার মূল্য, দেশকে বেচে দেওয়ার মূল্য। 1 বছর ধরে সরকার পদে পদে তাই প্রমাণ করে চলেছে। এখন দেখুন, এরকম একটা ঘটনার পরে সরকারের দায়িত্ব কি? আহতদের চিকিৎসা নিশ্চিত করা, হাসপাতালগুলোকে চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা, এই দুর্ঘটনা যাতে সুষ্ঠু তদন্ত হয় সেটা নিশ্চিত করা, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা, আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সেটা করা, সর্বোপরি এমন একটা ভিশন নেয়া, এমন একটা অ্যাপ্রোচ নেয়া যাতে দেশের মানুষ, ভিকটিমের পরিবারগুলো বুঝতে পারে সরকার এই বেদনা অনুভব করতে পারছে, সরকার তাদের সাথে আছে, সরকার এই প্রত্যেকটা কাজে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। আসলে ব্যর্থ হয়েছে বললে একে কম বলা হবে, সরকার আসলে দেখিয়ে দিয়েছে এই বিষয়ে বিন্দুমাত্র দায় ও দরদ তাদের নেই। এই যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলাম যিনি বৈমানিকের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন, এই জায়গাটা ছাড়া 21শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত, আজকে পর্যন্ত আপনারা কি একবারও এই ভদ্রলোকের মাইলস্টোন স্কুল সংক্রান্ত কিছুতে দেখেছেন? তিনি কি একবারও স্কুল পরিদর্শনে গিয়েছেন? একবারও নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়েছেন? যাননি।
হ্যাঁ, 22শে জুলাই যেদিন মৃতের সংখ্যা বাড়ছে, বাবা মায়ের কান্নায় পৃথিবী ভেঙে পড়ার অবস্থা, সেদিন কোনো কারণ ছাড়াই নির্লজ্জের মতো, লোভী শাইলকের মতো মোহাম্মদ ইউনূস ফেসবুকে অর্থ সাহায্য চেয়ে একটি পোস্ট দিলেন। কোনো বাবা মা কি টাকা চেয়েছেন তার কাছে? তারা বারবার শুধু একটা জিনিসই চাইছেন, তাদের বাচ্চার লাশটা, যদি বাচ্চা নিহত হয়ে থাকে, তাদের বাচ্চার লাশটা তাদের কাছে ফেরত দেওয়া হোক। বাচ্চাটা নিখোঁজ হয়ে আছে, বাচ্চাটার একটা খবর তাদেরকে দেওয়া হোক। বাচ্চাটা আহত হয়ে থাকলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। তারা যেন একটা বার বাচ্চাটাকে দেখতে পারেন। এখন আমরা এত নির্লজ্জ, এত ভিখারি জাতি কবে হলাম? কবে থেকে আমাদের সরকার প্রধান একটা দুর্ঘটনা ঘটার পরদিন এরকম ভিখারিগিরি করা শুরু করলেন? উনারা তো অর্থ সাহায্য দেওয়ার যদি ইচ্ছে থেকে থাকে, তিনি যে 600 কোটি টাকা তার নামে কর মওকুফ করিয়ে দিয়েছেন, সেখান থেকে টাকাটা তিনি কেন দিলেন না? গত বছর বন্যার সময় যে অর্থ ওঠানো হলো, আমরা কি জানি সেই অর্থটা আসলে কোথায় গেছে? তারপর তিনি এবং তার ইয়াঙ্গার ভার্সন আশিক চৌধুরী যে বারবার দাবি করে যাচ্ছেন দেশে বিনিয়োগের নহর বয়ে যাচ্ছে, দেশে নাকি রেমিটেন্স না রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, দেশের অর্থনীতি নাকি ঝড়ের গতিতে উন্নতি করে চলেছে, তবে এই ঘটনায় তাকে অর্থ সাহায্য চাইতে হয় কেন? চাইতে হয় কারণ বাংলাদেশ তার কাছে আসলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেশি কিছু নয়। তার কাছে দেশের কোনো দুর্যোগে কোনো একটা কিছু উপলক্ষ মানেই টাকা চাইবার ধান্দা, টাকা উপার্জনের ধান্দা। মোহাম্মদ ইউনূস একটা অর্থলিপ্সু ধান্দাবাজ ছাড়া আর কিচ্ছু নন। তারপর তিনি যেটা করলেন, তিনি নিহতদের জন্য বনানীতে একটা কবরের জায়গা দেওয়ার ঘোষণা দিলেন। আবারও অসংবেদনশীলতা। শিশুরা স্কুলে যাবার সময় দেখবে তাদের ভাই বোনের মৃতদেহ ওই জায়গাটাতে আছে। তারা কি বারবার জানতে পারবে এখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, যেই দুর্ঘটনায় কেউ ক্ষমা চাইবার প্রয়োজন মনে করেনি? সম্ভবত সেই কারণেই 24শে জুলাই পর্যন্ত বনানীর সেই কবরস্থানে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতদেহ কারো কবর হয়নি। একই দিনে 22শে জুলাই শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন পরিদর্শনে যান। এখন প্রেস সচিবের ওখানে কি কাজ আমি জানি না, সম্ভবত ডাস্টবিনের অভাব পূরণ করতে গিয়েছিলেন। যাই হোক, ওখানে 9-10 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুক্ত হন। মাইলস্টোনের স্কুলের শিক্ষার্থী অভিভাবকেরা মিলে তাদের কিছু শর্ত তুলে ধরেন। শর্তগুলো দুটো শর্ত, 6টা শর্ত ছিল, আপনারা নিশ্চয়ই পত্রিকাতে পড়েছেন। আমি দুটো শর্তের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। শর্ত নাম্বার 4, নিহত প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে না, দুঃখিত, শর্ত নাম্বার 3, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং শর্ত নাম্বার 4, নিহত প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন সেনাবাহিনী কি ক্ষমা চেয়েছে? চায়নি কিন্তু। এমনকি কোথাও দুঃখ প্রকাশও করেনি, বরং পুরো ঘটনাটা কি হয়েছে তারা সেটাও বলতে চায়নি। তারা অনভিপ্রেত ঘটনা বলে আরো কিছু ব্লা 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 করে গেছে। শিক্ষার্থী এবং অভিভাবকেরা তারা কি বুঝতে পারছেন তাদের সাথে আসলে প্রতারণা করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে? আরেকটা শর্ত দেখুন, নিহত প্রতিটা শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই দুর্ঘটনার পর বিমান বাহিনী প্রধান তিনি বক্তব্য দিয়েছেন, মোহাম্মদ ইউনূসের সাথে তিনি একান্ত বৈঠক করেছেন। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিজে বলেছেন শিক্ষার্থীদের দাবি, অভিভাবকদের দাবি মেনে নেওয়া হবে। বিমান বাহিনী প্রধান একই সাথে বিপদ বুঝতে পেরে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাথে দেখা করছেন, বিমান বাহিনীর সদস্যরা আর ফুল টুল দিয়ে আসছেন নিহতদের কবরে, কিন্তু ঘুণাক্ষরেও তারা ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটা শব্দ উচ্চারণ করছেন না। আবারও শুধুমাত্র মিথ্যাচার, শুধুমাত্র গোল গোল কথা বলে এই সরকার কিছু হাততালি পাবার চেষ্টা করেছে, যেটা তারা সব সময় সব দুর্ঘটনায় করে আসে। তারপরে সচিবালয়ে ওই দিনই বিপুল গোলযোগ হয়, পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, ছাত্রলীগ নামে একজনকে আটক করা হয়, পরে আবার জানা যায় তিনি নাকি ছাত্র শিবিরের কর্মী।
সেই মামলার শুনানিতে বিচারপতি জামশেদ খুব গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ বলেন, যার একটা হলো এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ তো শেষ। 22শে জুলাই সরকারের পক্ষ থেকে শোক দিবস ঘোষণা করা হয়। এই শোক দিবসে আপনাদের প্রিয় নয়নের মণি নোবেল বিজয়ী ইউনূস সাহেব তিনি কি করলেন? আমরা আশা করেছিলাম যে তিনি যেহেতু একটা সর্বদলীয় বৈঠক ডেকেছেন, সেখানে 4 প্রধান রাজনৈতিক দল তাদেরকে একটা বৈঠকের নিমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করেছিলাম বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং সরকার মিলে এই দুর্ঘটনার জন্য কি কি করা যায়, এই দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটার জন্য কি করা যায়, সেটার জন্য একটা তারা সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করবেন। তারা কিচ্ছু করেননি। তারা পরে বললেন তাদের এই বৈঠকটা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যাতে সবাই মিলে একসাথে দাঁড়াতে পারে সেই বিষয়ে কথাবার্তা বলার জন্য। আমরা দেখতে পেলাম সেই বৈঠকে বসে মোহাম্মদ ইউনূস হায়নার হাসি হাসছেন। এই হাসিকে হায়নার হাসি বলা ছাড়া অন্য কোনো অভিধায় দেয়ার মতো সামর্থ্য আমার নেই। এটা পুরোপুরি একটা হায়নার হাসি। আমরা দেখতে পেলাম তারা সবাই মিলে হাসি মুখে ফটো সেশন করছেন, তারা কমলার জুস খাচ্ছেন। আমরা জানতে পেরেছি আমাদের এই শিশুগুলোর বাবা মায়েরা তাদের ক্রন্দনে মানে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যাচ্ছে। তারা হয়তো কোনো দিন সেই শিশুদের প্রিয় খাবারটা আরেকবার মুখে তুলতে পারবেন না। আমরা জানি সেই শিশুগুলো, সে আহত পুড়ে যাওয়া শিশুগুলো হাসপাতালে শুয়ে বারবার পানি পানি বলছে। তাদেরকে তাদের চাহিদা মতো পানি দেওয়াও ডাক্তারদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেই অবস্থায় ইউনূস তিনি কমলার জুস খান এবং তিনি হাসেন। কি রকমের অসংবেদনশীল মানুষ হলে আসলে এই কাজটা করা যায়? তারপরে আমরা দেখি এই সরকার স্বাস্থ্য সেবায় কি রকমের ভূমিকা নিয়েছে। আপনারা জানবেন যে দুর্ঘটনা ঘটার দিনই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা বার্তা যায় যে এই দুর্ঘটনায় আহত যারা আছেন তাদের প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। খুবই ভালো কথা, খুবই সুন্দর কথা। আমরা যেটা জানতে পারি, উত্তর আধুনিক মেডিকেল হাসপাতাল যেখানে প্রায় 100 জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি বলেছেন সরকারের ঘোষণা, সেখানকার পরিচালক তিনি বলেছেন সরকারের ঘোষণা নজরে এসেছে কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আরেকটা হাসপাতাল লুবনা জেনারেল হাসপাতাল, সেখানকারও কর্মকর্তা বলছেন 3 দিনেও, সেটা 24শে জুলাইয়ের বলা, 3 দিনেও সরকার বা স্বাস্থ্য অধিদপ্তরের কেউ যোগাযোগ করেনি, সরকারের কোনো সহায়তাও আমরা পাইনি। যখন এই বিষয়ে সাংবাদিকেরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তাকে প্রশ্ন করে, তিনি বলেন দুর্ঘটনার পরপরই দগ্ধ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিতে সব হাসপাতালে চিঠি দেওয়া হয়, কিন্তু হাসপাতালের সঙ্গে পরে কেন যোগাযোগ করা হয়নি সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এখন দর্শক মণ্ডলী, আপনারা জানেন, আমরা সবাই জানি, যারা নিহত হয়েছেন তারা তো হারিয়েছেন তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদকে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাওয়ার মধ্যেই শেষ না, তাদের চিকিৎসার অনেক দীর্ঘ প্রক্রিয়া আছে। দেখতে হবে এই পুড়ে যাওয়ার ফলে তাদের শরীরে কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে কিনা, তাদের শ্বাসনালী কতটা ক্ষতি হয়েছে, এবং তারা এই যে একটা ভয়াবহ ট্রমার মধ্য দিয়ে গেছেন, তাদের কিন্তু একটা বড় মানসিক চিকিৎসার দরকার, তাদের একটা দীর্ঘ সাইকোলজিক্যাল কাউন্সিলিং নিয়ে দরকার। সরকার কি আদৌ এই বিষয়ে কিছু করছে বলে আপনারা মনে করেন? যেখানে 24শে জুলাই পর্যন্ত আমরা জানতে পেরেছি তারা কোনোভাবে হাসপাতালের সাথে কোনো রকম যোগাযোগ পর্যন্ত করেননি। আরো আমরা ইউনূস সাহেবের কাছে যদি একটু ফেরত যাই, আপনারা একটু মনে করে দেখুন 26শে জুলাই পর্যন্ত এই ভদ্রলোক একবারও কি যমুনা নামের তার তৈরি করা সাদ্দাদের বেহেশত থেকে বের হয়ে একবারও নিহতদের পরিবারের কাছে গেছেন? একটা বারও কি মাইলস্টোন স্কুলে গিয়ে তিনি বলেছেন যে যেটা হয়েছে আমরাও কষ্ট পাচ্ছি? একটা বারও কি পরিবারের পাশে দাঁড়িয়ে সেই কেঁদে কেঁদে বাংলাদেশকে আহাজারিতে ভরিয়ে ফেলা
পরিবারের পাশে, বাবা মায়ের কাছে সেই ভয়াবহ একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া শিশুদের পাশে দাঁড়িয়ে তিনি একবারও বলেছেন যে সরকার প্রধান হিসাবে, অভিভাবক হিসাবে বাদই দিলাম, একজন মানুষ হিসাবে তিনি আসলে শোকগ্রস্ত? তিনি সেটা করেননি। আমরা জানি না বিমান বাহিনী তারা কি তদন্ত করছে। তারা বলছে তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি করেছে। আমরা জানি না সেই কমিটি কি করছে, আমরা আসলে কিচ্ছু জানি না, আমাদেরকে কিচ্ছু জানতে দেওয়া হচ্ছে না। আমরা এখন পর্যন্ত এই যে সরকারের দেয়া মৃতের তালিকা, আইএসপিআর দেয়া মৃতের তালিকা, মাইলস্টোনের স্কুলের দেয়া মৃতের তালিকা, কেন সেই তালিকাগুলোতে এত অসামঞ্জস্য, কেন মৃতের সংখ্যাগুলো এত, মানে তাদের তিনজনের বক্তব্য এত এত পার্থক্য, আমরা কিচ্ছু জানি না কেন হচ্ছে, আমাদেরকে কিচ্ছু জানাতে দেয়া হচ্ছে না। এই হলো এত বড় একটা দুর্ঘটনার পরে সরকারের কাজকর্ম। হ্যাঁ, আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, অতীতে যখন এরকম কোনো দুর্ঘটনা হতো, শেখ হাসিনা তিনি নিজে এই আহতদের পরিবার, নিহতদের পরিবার সবার সাথে তিনি দেখা করতেন। দেখা করে তিনি বলতেন স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন। যেই কথা নিয়ে আপনারা বারবার ট্রল করে গেছেন, যতভাবে অপমান করা যায় এই ভদ্র মহিলাকে অপমান করে গেছেন। আজকে কি আপনারা বুঝতে পারছেন এই স্বজন হারানোর বেদনা আসলে কে বোঝেন? শেখ হাসিনা জুলাই 2024 একদম শেষ পর্যন্ত, 27 জুলাই পর্যন্ত, 30 জুলাই পর্যন্ত তিনি আহতদের দেখতে হাসপাতালে গেছেন। হাসপাতালে গিয়ে তিনি বলেছেন তাদেরকে যেন সম্পূর্ণ ট্রিটমেন্ট না দিয়ে রিলিজ করা না হয়। শেখ হাসিনার ওপরে কিন্তু তখন পুরো বাংলাদেশের মানুষ রেগে আছে, তার জীবন কিন্তু তখন হুমকির সম্মুখীন। সবাই বলছে এই সরকার টিকবে না, এই সরকার থাকবে না। শেখ হাসিনা কিন্তু এইসবের পরোয়া করেননি। হ্যাঁ, এইসবের পরোয়া করেন আমাদের নোবেল বিজয়ী শান্তির অগ্রদূত মোহাম্মদ ইউনূস। তিনি দেখতে পেরেছেন তার সভাসদের সাথে কি ব্যবহার করা হয়েছে মাইলস্টোন স্কুলে, তারা একই ঝুঁকি তিনি আবার নিতে চান না। এই হলো মোহাম্মদ ইউনূস। এখন আমার বক্তব্য শেষ করার আগে আমি অ্যাক্টিভিস্ট হিসাবে নয়, শিক্ষক হিসাবে নয়, একজন মা হিসাবে, একজন মানুষ হিসাবে আমি এই সরকারের কাছে অনুরোধ করব, শিশু মারা গেছে, শিশু মৃত্যুর বিক্ষোভে আজ বসুন্ধরা কাঁপছে। আপনারা আমাদেরকে নিহত শিশুর সঠিক সংখ্যা জানতে দিন, আহত শিশু এবং তার পরিবারের পাশে দাঁড়ান। মোহাম্মদ ইউনূস, আপনি একটু মনে রাখবেন, ইতিহাস আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মনে রাখবে না, সরকার প্রধান হিসেবে মনে রাখবে না। আজকে যদি আপনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত না করেন, এই ঘটনার ভিকটিমদের পরিবার এবং ভিকটিমদের পাশে আপনার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে না দাঁড়ান, ভবিষ্যতে সেই নীরর মতো আপনার নামেও একটা প্রবাদ হবে। বাংলাদেশ যখন পুড়ছিল, মোহাম্মদ ইউনূস তখন কমলার জুস খাচ্ছিলেন।